রবিবার থেকে অফিস সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকের সিদ্ধান্ত। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস। গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটিতে সীমিত পরিমাণ তেল বিক্রি। মজুদ শেষের আগেই দেশে আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদে জানালেন এই মন্ত্রী। সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। মোয়াখালী যাইতে বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইসি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। আরও প্রাণঘাতী হয়ে উঠছে হাম। বেডের অভাবে হাসপাতালের বারান্দাতেও চলছে চিকিৎসা। আশার আলো দেখাচ্ছে ICDDRBর বাবল সিপ আপ প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের জারি করা 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার 11 দলীয় ঐক্যের কর্মসূচি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে বাংলাদেশের বিরূপ প্রভাব মোকাবেলায় অফিস সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। পরিবর্তন এসেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেটে পরিচালনার সময়ও। স্কুলগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে রবিবার। সংসদ ভবনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পর এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভা। প্রায় 3 ঘন্টার বৈঠকে আলোচনা হয় বিভিন্ন ইস্যু। সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সাশ্রয়ে। কৃচ্ছ্রতা সাধন ও সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে 1 ঘন্টা। সব মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 6টায়। ব্যাংকে লেনদেন চলবে 3টা পর্যন্ত। এসব বিষয়ে কঠোর মনিটরের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি বেসরকারি সকল অফিস ৯টার থেকে ৪টা চলবে, আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে 3টা পর্যন্ত। ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ঠিক করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। রবিবার জানানো হবে নির্দেশনা। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। সরকারি খরচে প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে বৈঠকে। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দেশের প্রায় 80% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এই নির্ভরতা কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন পাম্পে সকাল থেকে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালকদের। কোথাও মিলছে, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও চাহিদা মতো তেল মিলছে না। প্যানিক বাইং ও মজুদের কারণেই এই কৃত্রিম সংকট বলে দাবি জ্বালানি বিভাগের। সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছেরা জ্বালানি তেলের সংকট। রাজধানীতে সরজমিন অনেক পাম্পে গিয়ে তেলের সংকট দেখা গেছে। ভোর থেকেই তেলের আশায় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চয়তা নেই কখন মিলবে তেল। তা আমাদের এখানে সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আবার বাইন্ডিংস আছে এতটা থেকে এতটা। তেল আসার পর কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ আর আক্ষেপ ঝরে অনেকের কণ্ঠে।
আসলে অনেকক্ষণ লাইনে রোদ্রের ভেতরে খুব কষ্ট করে এসে যে এখন তেলটা ফুল পাচ্ছি, আসলেই মনের কাছে খুবই ভালো লাগতেছে। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। লাইনে দাঁড়ানো থাকতেও সমস্যা নাই, তেলটা পাওয়ার পরে একটু ভালো লাগে আর কি। রাজধানীর আব্দুল্লাহপুর সহ বিভিন্ন এলাকায় এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও অনেক স্থানে তেল মেলেনি। 9টা সাড়ে 9টা থেকে আসে বসে রয়েছি, এখন প্রায় 3টার কাছাকাছি বাজে, এখন আমাদের গাড়ি মানে আগাচ্ছেই না কোনো। গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। আজকে ভোর 6টা থেকে বসে আছি, এখন পর্যন্ত আমি অল্প মানে গাড়ির সামনে আছে আমার, তারপরেও মনে হচ্ছে না অত সহজে তেল পাবো। অতিরিক্ত গরম, যে এখানে এত মানুষের যে কষ্টটা, তা ওনারা তো বুঝতেছে না, যে ডিপো থেকে তেল আসে ওনারাও বুঝতেছে না, বা আমাদের যে সরকার আছে ওনারাও বুঝতেছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব বলছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি দাবি করেন, প্যানিক বাইং ও অবৈধ মজুতের কারণেই বাজারে সাময়িক প্রভাব পড়ছে। আমরা গত বছর যা সরবরাহ করছি এই বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। পরিস্থিতির অন্যায্য সুযোগ না নিতে সবার প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। থ্যাংক ইউ। আসসালামু মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যমান তেলের মজুদ শেষ হওয়ার আগেই বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিরোধী দলের 2 সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রী বলেন, সংকটটা কৃত্রিম, মজুদ আর বিকল্প উৎস থেকে তেল কেনার বিষয়ে সংসদকে জানান তিনি। চলতি সেচ মৌসুমে বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। বাসাবাড়ির 12 কেজির সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা। এক লাফেই অনেকটা বেড়েছে গাড়ির জ্বালানির জন্য ব্যবহৃত অটো গ্যাসের দাম। লিটার প্রতি প্রায় 18 টাকা বেড়ে বর্তমান দাম 79 টাকা 77 পয়সা। এমনিতে সংকট এলপি গ্যাসের, তার উপর এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। বিআরসি জানায়, এখন পর্যন্ত আমদানিতে কোনো সমস্যা না হলেও সৌদি সিপির সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপির মূল্যহার বাড়াতে হয়েছে। বাজারে যেন নির্ধারিত দামেই এলপি গ্যাস মেলে তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাও করছে বিইআরসি। সকালবেলা দিচ্ছে 1600 টাকা, বিকেলবেলা বলছে যে দাম বাড়ছে 1800 টাকার কম গ্যাস দেওয়া যাবে না। সরকারি লেট করে কিন্তু কোম্পানি লেট করে না, কোম্পানি আগে বাড়ায় ফেলে। হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা হুট করে 18 টাকা বাড়ছে, এটা তো অনেক না। সৌদি কন্ট্রাক্ট প্রাইস ছিল $541.75, যেটি এই মাসে $782.50, অর্থাৎ সৌদি সিপি বেড়েছে $240.75। ফেব্রুয়ারি এবং মার্চ দেখে আমদানির পরিমাণ ভালো। প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে 4 শিশু। সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে 685। বাড়তি রোগীর চাপে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। করোনার পর হামের টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ার কারণেই হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের লক্ষণ নিয়ে 11 মাসের আব্দুল্লাহকে 8 দিন আগে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয় পটুয়াখালী থেকে। আক্রান্তের পর শারীরিক জটিলতা বাড়তেই থাকে। শেষমেশ আর বাঁচানো গেল না আব্দুল্লাহকে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবারটি। কইছে মোয়াখালী যাইতে বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইছি, এখন আমার পুরো শরীর ব্যথা
আর জ্বর আমি হাঁটতে পারি না। সমাধান বা ভালো হয়েছে এটার কোনো নিশ্চয়তা আমরা পাইতেছি না, যে এই কারণে আমরা আজকে 9 দিন ধরে এখানে ভর্তি আছি। কিন্তু আমরা যদি এই যে বিচি উঠছে এই বিচিগুলোর জন্য আমরা ভয় পাইতেছি। জ্বর আসছিল প্রথম, শরীরে রেশ বেরিয়েছে, এখন এখানে 3 দিন যাবত ভর্তি। জ্বর হালকা কিছু কমছে, আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছে। আব্দুল্লাহর বয়সী হুমায়রাকেও আনা হয়েছে মাদারীপুর থেকে। ঈদের আগে এক দফা চিকেন পক্সে আক্রান্ত হয়। হামের উপসর্গ দেখার পর সেখানকার কয়েক হাসপাতাল ঘুরে আনা হয় ঢাকায়। হুমায়রার মতো সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি 81 জন, অথচ বেড আছে মাত্র 10টি। হামের জন্য যে বরাদ্দ 10টা বিছানা, সেইখানে আমার রুগী আছে 81টা। তো এই যে ব্যবস্থাপনাটা, এই সক্ষমতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। একই অবস্থা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালেও। এপ্রিল মাসের প্রথম 2 দিনেই হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে 17 জন। সব মিলিয়ে এই রোগে চিকিৎসাধীন 58 জন। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 থেকে 9 মাস। জ্বর আসছে রাত্রে হঠাৎ করে, এরপরে শরীরে হালকা র্যাশ দেখছি, তখন বুঝি নাই, ভাবছিলাম র্যাশ উঠছে হয়তো। তারপরে দেখলাম যে আস্তে আস্তে বাড়তেছে, একদম মুখ থেকে শুরু করে পুরো শরীর ছড়ায় গেছে। দেন আজকে ডাক্তারের কাছে আসলাম, তো ডাক্তার দেখে বললো যে হাম হয়েছে। হ্যাঁ, আমাদের একটু ভয় কাজ করে ধরেছে যে একটা ছোট একটা মেয়ে তোর গায়ে এখন যদি হাম হয়, এটা তো মানে খুব চিন্তার বিষয় আর কি। বৃহস্পতিবার সকালে হামের প্রাদুর্ভাব ও নিরাময় সংক্রামক কর্মশালা হয় এই হাসপাতালে, যাতে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। কর্মশালায় ICDDRB'র আবিষ্কৃত বাবল সিপ্যাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। একটা হচ্ছে 9 মাসের ফার্স্ট ডোজ আর একটা হচ্ছে 15 মান্থে সেকেন্ড ডোজ। তো দেখা যাচ্ছে যে 93% চিলড্রেন সেকেন্ড ডোজ পাচ্ছে। এটা ইনিশিয়ালি মনে হয় যে 93% অনেক বেশি, বাট এটা কিন্তু সাফিশিয়েন্ট না। পরে শিশু হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাম মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নিয়েছে সরকার। কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কভার করা যায় নাই, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় 4 জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহভাজন আক্রান্তের খবর মিলেছে 685 জনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত হয়েছে বিশেষ কমিটিতে। 9 এপ্রিল আগের আইনের কপি সহ তুলনামূলক বিশ্লেষণ সহ তা সংসদে উত্থাপনের সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ অধিবেশনে অধ্যাদেশগুলোর বিষয়ে রিপোর্ট উপস্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। জানান, 15টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। 20টি অধ্যাদেশের বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন সরকারি দলের সদস্যরা, আর 4টি অধ্যাদেশ রহিত বা বাতিলের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ যাচাই বাছাই আর 15টি সংশোধনের পরামর্শ দিয়েছে বিশেষ কমিটি। আপনারা 9 তারিখে সাবমিট করেন বিল। পুরনো বিল দেওয়ার প্রয়োজন নাই, যেটা আইনমন্ত্রী বলেছেন, কিন্তু রেলিভেন্ট পোর্শন কি অ্যামেন্ডমেন্ট সেটা একটা স্টেটমেন্ট আপনারা দেবেন। তারপরে সময় আমি কন্ডোন করে দেব যাতে দ্রুত এটা বিবেচনা করা যায়, এবং বাকি যে ইন্টারনাল এক্সারসাইজ আপনাদের মন্ত্রিসভা সেটা আপনারা করেন। 133টি অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। 9 এপ্রিলের মধ্যে এগুলো পাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, যেসব অধ্যাদেশ উত্থাপিত হবে না তা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ এসব কথা জানান। আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, যার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে, অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ করেছি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের
ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার বেলা 11:30টায় গুলশানে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। বৈঠকে অংশ নেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ জোটের নেতারা। শীর্ষ নেতাদের বৈঠক শেষে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবেন তারা। বলেন, সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার পথেই হাঁটছে। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমত উপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, আগামী 2-3 সপ্তাহ ইরানের উপর জোরদার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, চুক্তি না করলে গুঁড়িয়ে দেওয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা। তার হুমকি, দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা ছিল না বলেও দাবি তার। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে কৌশলগত মূল লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন, আর তাই শিগগিরই শেষ হবে এই যুদ্ধ। আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের উপর কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তাদের থাকা উচিত। শাসন ব্যবস্থা পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের প্রধান নেতাদের মৃত্যু হওয়ায় শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটে গেছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। জানিয়েছেন, পদ ছাড়ছেন পাম বন্ডি। পোস্টে বন্ডিকে একজন মহান দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। দাবি করেন, বন্ডির অধীনে দেশে অপরাধ দমনে বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং 1900 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে হত্যার হাত। এছাড়া বন্ডির নতুন চাকরির ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। বন্ডির জায়গায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও রাস্তায় থাকা অবৈধ দোকানপাটের স্থাপনা উচ্ছেদে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, গুলশান সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ফুলবাড়িয়া পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদ করা হয় ফুটপাত, রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান। জব্দ করা হয় মালামাল। ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করে বেশ কয়েকটি খাবারের দোকানকে। অন্যদিকে অভিযান শুরুর আগেই ফুটপাতের অধিকাংশ দোকানপাট সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে অধিকাংশ দোকানই অভিযানের খবরে আগেই দোকানপাট সরিয়ে নেন। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতনরা জানান, হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারে সেজন্য মনিটরিং অব্যাহত থাকবে। স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে হবে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। আমরা তো গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা গত 23 তারিখে আমাদের ডিএমপি কমিশনার মহোদয়ের সিগনেচার করা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি। তারা সতর্ক হয়েছে। এখন দোকানপাট আজকে তারা সরাচ্ছে। আমরা বারবার আসলে তো ঢাকা মেডিকেলও তাদেরকে জায়গা দিবেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ অন্তত 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার পৌরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর বিভিন্ন স্থানে ঘুরিয়ে ঘুরিয়ে পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে তা শহরের বাইরে চলে যায়। খবর পেয়ে কুকুরটিকে ধরতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। জানানো হয়, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসার সকল ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। এছাড়া এলাকায় ভব ঘুরে কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস। দেশের মোবাইল আর্থিক সেবায় লেনদেনের নতুন রেকর্ড করেছে এমএসএফ সার্ভিস নগদ। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি 1,11,355 কোটি 32 লাখ টাকার লেনদেন করেছে। এই প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 21% বেশি।
সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এবং ডিজিটাল সেবায় বৈচিত্র্যের কারণেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সেবাদাতা প্রতিষ্ঠানটি। কেবল লেনদেনই নয়, ব্যাংক অ্যাড মানি, মার্চেন্ট পেমেন্ট এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আসার ক্ষেত্রেও চলতি প্রান্তিকে অভাবনীয় সাফল্য পেয়েছে নগদ। দেশে বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনও সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট করার সুযোগ দিচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির প্রশাসক। এমএফএস যে অনেকগুলো আমাদের আছে তার মধ্যে এখনো নগদ সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট করা যাচ্ছে, বা অন্যান্য সার্ভিসেও যেমন সেন্ড মানিতে আমরা ফ্রি দিচ্ছি। নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।